শুভমিতা ব্যানার্জির একটা ঘটনা। অন্তরা নীল সেনগুপ্ত, গুড ইভিনিং। আমার ভয়েস কি ক্লিয়ার আছে? একটু বলা যাবে? আমার গলা শোনা যাচ্ছে কি? প্লিজ একটু বলবেন। দোলন মুখোপাধ্যায়, নমস্কার, গুড ইভিনিং। রঞ্জিতা পাল, গুড ইভিনিং। ভয়েস ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। বেশি নড়াচড়া করবো না তারের, এরপরই তো টেকনিক্যাল প্রবলেম শুরু হয়ে যাবে। একদম ক্লিয়ার তো? আমার গলা ভালো করে শোনা যাচ্ছে তো? পরিষ্কার একদম তো? ব্যাস, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দেবো। কিয়া দাস, গুড ইভিনিং। আচ্ছা, স্টার্ট করছি। আজকে আমি যেরকম রেগুলার বলি সেরকমই দুটো ঘটনা বলবো। তার মধ্যে যে দুটো ঘটনা বলবো, একটা আমার চিরপরিচিত, অনেক দিন আমাকে ঘটনা বলেন, সেটা হচ্ছে সুরমিতা ব্যানার্জির ঘটনা একটা বলবো, সুরমিতা ব্যানার্জি। আরেকটা বলবো আমাকে একজন আমাদেরই একজন শ্রোতা যিনি পাঠিয়েছেন, অসাধারণ ঘটনা, সুবর্ণ মুখার্জি একটা ঘটনা। এরকম আপনাদের কাছে কোনো ভৌতিক ঘটনা, সত্যিকারের ভৌতিক ঘটনা থাকলে অবশ্যই পাঠাবেন। আপনাদের নামটা আমি অবশ্যই এখানে বলবো এবং আপনাদের এই ঘটনাটা যেরকম চিরাচরিত বলি সেরকমই বলবো। তা অনেকেরই ঘটনা রয়েছে, সে ঘটনাগুলো আমার এখনও বলা হয়নি। সোমাঙ্কদার ঘটনা রয়েছে, অনেকের ঘটনা আস্তে আস্তে স্ক্রিপ্টিং করতে পারছি না, সেই কারণের জন্য বলে হয়ে উঠছে না। তবে সেইগুলো স্ক্রিপ্টিং হয়ে গেলে নিশ্চয়ই আপনাদেরকে অবশ্যই বলে দেবো। গত শনিবার আমি আসতে পারিনি, যে কোনো কারণেই হোক। তা শুরু করছি আমি সুরমিতা ব্যানার্জির একটা ঘটনা। উনি পেশায় একজন বাস্তুতত্ত্ববিদ। এই বাস্তুতত্ত্ববিদের ব্যাপারটা আমরা আজ থেকে হয়তো 20 বছর আগেও বা 15 বছর আগেও ব্যাপারটা অতটা জানতাম না, যেটা আজকে আমরা খুব ভালো করে জানি। একজন বাস্তুতত্ত্ববিদ বলতে গেলে যেটা আজকে কাউকে বোঝাতে হয় না, বাস্তু ব্যাপারটা কি। আমরা আগে বুঝতাম বাস্তু মানে বাড়ি, তাই তো? এবার বাড়ি নিয়েও, বাস্তু নিয়েও একটা আলাদা সাবজেক্ট আছে, একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? মানে একটা ভাস্ট ব্যাপার, যেটা আজকের দিনে আমরা প্রত্যেকটা মানুষ জানি। ওনার আজকের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে কতটা জরুরি আমাদের বাস্তুকে ঠিক রাখার জন্য, এবং সেটা অবভিয়াসলি রিলেটেড টু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। সেই কারণের জন্যই আমি আপনাদের সাথে আজকে বলছি এই ঘটনাটা। গুড ইভিনিং। তা ব্যাপারটা হচ্ছে, উনি আজ থেকে প্রায় 5-7 বছর আগে এক ভদ্রলোক ওনাকে বলেছিলেন তার বাড়িটাকে একটু দেখে দিতে, মানে বাড়িটা উনি করবেন সেটা একবার দেখে দেওয়ার জন্য। তা সেটা শুনে উনি তখন বলেছিলেন যে ঠিক আছে, করে দেওয়া যাবে। তা কি হয়, একটা জায়গা, বিশাল বড় জায়গা ওনার কেনা রয়েছে। সেই জায়গায় বাড়ির একটা ম্যাপ, বা কোথায় কোনটা হবে, কোথায় কিচেন হবে, কোথায় বাথরুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় ঠাকুরঘর হবে, এই ব্যাপারগুলো উনি ডিজাইন করে দেন। এটাই হচ্ছে বাস্তুতত্ত্বের কাজ। তাতে কী লাভ হয়? তাতে লাভ হয় আপনি ভালো থাকবার যে, মানে কি বলবো, পাসওয়ার্ডটা, সেটাই বাড়ি থেকে আসে, কারণ আপনি ওই বাড়িটাতে থাকেন। আপনার বাড়ি যদি বাস্তুর মতে না হয় তাহলে আপনার সব কিছু দিক দিয়ে প্রবলেম হবে। কিরম? যেমন ধরুন, আপনার হেলথের প্রবলেম হবে, আপনার ওয়েলথের প্রবলেম হবে। এই দুটো যদি আপনার প্রবলেম হয়, সারা জীবনটা ঘেটে যাবে। এবং রিলেশনশিপ, ইচ অ্যান্ড এভরিথিং, আপনি কোথায় মানে কোন ঘরটায় শোন, কোন দিকে মাথা দিয়ে শোন, এই ব্যাপারগুলো টোটাল বাস্তুতত্ত্বের মধ্যে আছে। আমি এই ব্যাপারটা বলছি তার কারণ হচ্ছে, এটা হয়তো অনেকেই জানেন, আমার থেকে হয়তো বেশিও জানেন, কিন্তু এইটা রিলেটেডই আজকের ঘটনা। তা একজন ক্লায়েন্ট ওনাকে বলেছিলেন প্রায় 5-7 বছর আগে যে এরকম
আমার একটা জায়গা রয়েছে, আমি সেখানে একটা ফার্ম হাউস করতে চাই। তা ফার্ম হাউস করার কথাতে উনি তখন বললেন যে ঠিক আছে আমি করে দেবো। ওনাকে করে দিয়েছিলেন, কিন্তু জায়গাটা যাতে বেহাত না হয়ে যায় সেই কারণের জন্য উনি কী করলেন, উনি তাড়াতাড়ি বাড়িটা মানে জায়গাটা চারিদিকে ঘিরলেন এবং ঘেরার পর একটা কিচেন, একটা বাথরুম, হাই সৌমদ্বীপ, একটা কিচেন, একটা বাথরুম, একটা বেডরুম, এরকম একটা ছোট কাঠামো বা বিল্ডিংয়ের কাঠামো তৈরি করলেন। এবং সেই কাঠামোটা কি করেছেন, ওই যে আমাদের যে জানলা থাকে না, জানলার যে নিচের পোর্শনটা, মাটি থেকে যে জানলার নিচের পোর্শনটা, সেই অবধি কাঠামোটাকে তৈরি করে রেখেছেন। মানে জানলার ওপরটা ওঠেনি এবং যেখানে যেখানে পিলার তোলার সেই ব্যাপারগুলো উনি করেছেন। ঠিক আছে, মানে ওই ভদ্রলোক করে তৈরি করে রেখে দিয়েছেন। তা যাই হোক, এটা করার পর মানে এটা করেছেন যাতে ওনার জমিটা বেদখল না হয়ে যায়, এই কারণটার জন্য। খুব ভালো কথা। ওনাকে এই ড্রয়িং ডিজাইনিংয়ের এই কথাটা ভদ্রলোক বলেছেন, যেরকম আমি ওখানে একটা এরকম করে রেখে দিয়েছি। তা এই কথাটা শুনে উনি তখন বলেন যে খুব ভালো কথা, আপনি যখন ফার্ম হাউস করবেন কোনোভাবেই এই যে আপনি অনেক দিন ধরে এই বাড়িটা একটা ওইটুকু পোর্শন আপনি করে রেখে দিয়েছেন, সেটার কোনো ইট বা লোহা বা কোনো কিছু আদার্স, কাঠের জানলা ধরুন বসাতে গেছে, সেইটা আপনি আপনার নতুন বাড়িতে কোনোভাবে ইউজ করবেন না। ঠিক আছে, তার কারণ এটা বহুদিন ধরে ঢাকা ছিল, মানে বাড়িটাকে কিন্তু কোনো চাল দেওয়া হয়নি, বুঝতে পারছেন তো, ন্যাচারালি খালি পিলার তোলা এবং চারিদিকে খালি ইট গাঁথা হয়েছে জানলার লেভেলটুকু অবধি, মানে জানলার নিচের পোর্শনের লেভেলটুকু অবধি, এবং মাথাটা কিছু নেই। তা ঢাকা অবস্থায় ছিল। এই অবস্থার সেই জিনিস নিয়ে আপনি কোথাও ইউজ করবেন না। তা উনি বলেছেন না করবো না। তা বেশ, এরপর আর যোগাযোগ নেই, ওনার ঘটনা ওনার সাথে মিটে গেছে। হঠাৎ করে দিস ইয়ার মার্চ নাগাদ উনি ফোন করে বলে যে ডাইরেক্ট অ্যাকিউজ করেন যে ম্যাডাম, আপনার কথা মতন তো আমি ফার্ম হাউসটা তৈরি করলাম, আপনার ড্রয়িং ডিজাইনিং নিয়ে ফার্ম হাউসটা তৈরি করলাম, কিন্তু ওখানে অনেক ঘটনা ঘটছে। এটা শোনার পর এই ডাইরেক্টলি কেউ মানুষ যদি কাউকে অ্যাকিউজ করে তাকে কিরম লাগবে, তখন বলছে এটা আমার প্রফেশন, আমি এত বছর ধরে কাজ করছি, আমি এরকম রিপোর্ট কারুর কাছ থেকে তো পাইনি যে এরকম মানে আমার ড্রয়িং ডিজাইনিংয়ে কাজ করে তার বাড়িতে কোনো সুরাহা হয়নি, তার বাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে, অবভিয়াসলি আমাকে জানতে হবে। তবে আপনার এই ডিজাইন ড্রয়িংটা আপনি আমাকে পাঠাবেন, এবং আপনি কে, আপনি তো অনেক দিন আগে দেখিয়েছেন, আমাকে সেটা জানতে হবে, আপনার যে নোটস ফোর্সগুলো আছে আমাকে একটু পাঠাবেন। তা ভদ্রলোক সেগুলো পাঠানোর পর তখন বলে যে কি হচ্ছে আপনার ওই বাড়িতে। এইবার আসি আসল ঘটনাতে, কি হচ্ছে বাড়িতে। ওনার ওই ফার্ম হাউসটা বেশ বড়ই ফার্ম হাউস করেছেন। কাজ ছিল ওখানে, ওনারা মাঝে মধ্যে গিয়ে কাটাতেন, বছরে কয়েকটা দিন ওখানে কাটাতেন, এবং উইকেন্ডে কোনো দিন মনে হলো উইকেন্ডে চলে গেলেন, শুক্র শনি রবি থেকে এলেন, বা বাচ্চাদের গরমের ছুটিতে গেলেন ওখানে থেকে এলেন, এরকম একটা ব্যাপার, এরকম একটা করে রেখেছিলেন। সেই কারণের জন্য এটা অনেকেই করে, যাদের পয়সা কড়ি মোটামুটি আছে, তারা বাড়ি ছাড়াও এরকম একটা ফার্ম হাউস তৈরি করে রাখেন। তো উনিও সেরকম তৈরি করে রেখেছেন। তা ভালো কথা। যখন বলছে যে কী কী প্রবলেম হচ্ছে, বলছে ওই ফার্ম হাউসে আমরা যখন যাব, ওখানে একজন আছেন মানুষ, লোকালে থাকেন, তাকে আমরা বলে দিই যে এরকম তুমি বাড়িটারি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে, কারণ আমরা কিন্তু যাচ্ছি। তা ও বলে হ্যাঁ স্যার আমি করে রাখবো। তা সেই অনুযায়ী ও বাড়িটা পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে রাখে। কিন্তু আমরা যখন ওই বাড়িতে ঢুকি তখন দেখি বাড়িটার অনেক অংশই নোংরা। কীরকম, ধরা যাক রান্নাঘরে একটা বিশাল বড় মাকড়সার জাল, কি বেডরুমের কোনো একটা দেওয়ালে একটা বড় ঝুল রয়েছে, যেটা আমাদের কেন যে কোনো মানুষেরই বাড়িতে ঢুকলে ভিজিবল হবে, অথচ যিনি কাজটা করছেন, পরিষ্কার করছেন, সে দেখতে পাচ্ছেন না। এটা কেন? তা ন্যাচারালি ওনাকে বলেছে, একটা বয়স্ক লোক, 60-65 বছরের লোক, যিনি ওখানে থাকেন বা কেয়ারটেকারের কাজ করেন, তাকে কথাটা বলেছেন যেরকম দেখুন তুমি তো ঠিকঠাক কাজ করছো না। তখন উনি যখন বলেন যেরকম যে স্যার আমি তো মন দিয়ে আপনার কাজটা করি, আমি খুব ভালো করে পরিপাটি করে পরিশ্রম করে আপনার বাড়িটা মানে পরিষ্কার করে রাখি, আপনি যখনই বলেন যে আমি আসবো।
এবং আমি মাঝে মধ্যে এসেও কিন্তু আপনার বাড়িটা পরিষ্কার করি। তখন বলছে তাহলে এগুলো আসলো কী করে? ন্যাচুরালি যে কোনো মানুষই তো তাকে পয়সা দিয়ে রাখছেন, সে তখন বলে যেরকম হ্যাঁ আমারও দেখে খুব খারাপ লাগছে যে এইগুলো আমি এত সুন্দর করে পরিষ্কার করেছি তা সত্ত্বেও খুব নোংরা লাগছে। তা হাই সম্পাদি, গুড ইভিনিং। তা যাই হোক, এরপর উনি কী করলেন, ওনাকে বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিলেন, বাড়ির মধ্যে ক্যামেরা লাগিয়ে দিলেন যে সত্যি পরিষ্কার করছে কিনা। উনি এবারে আসার আগে যখন বললেন যে আমি যাচ্ছি বাড়িতে, তখন বলে হ্যাঁ আপনি আসুন, আমি পরিষ্কার করে রাখবো। তা ও পরিষ্কার করেছে, সেটা খুব ভালো করে ক্যামেরাতে দেখা যাচ্ছে, সুন্দর করে মানে কোনো ফটো আছে, ফটো ফ্রেম আছে, সেই ফটো ফ্রেমটাকে হাত দিয়ে তুলে তার তলাটা পরিষ্কার করেছে, মানে কিরম পরিপাটি করে পরিষ্কার করছে। এবং দেওয়াল সুন্দর করে ঝুল ঝাড়ছে, যে কোনো জায়গা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। মানে পার্টিকুলারলি যা যা যেগুলো একজন মানে মানে কী বলবো হাউসকিপিংয়ের করার কথা আছে, প্রত্যেকটা কাজ ভদ্রলোক গুনে গুনে ঠিকঠাকভাবে করছেন। এটা দেখার পর ওনার বিশ্বাসটা রয়েই গেল যে না, আমি তো ঠিক লোককেই কাজে রেখেছি। কিন্তু সেটা হওয়ার পরও, সেইবারে সেটা হওয়ার পরও তা সত্ত্বেও নোংরা দেখা গেছে। এটা হচ্ছে ফার্স্ট ব্যাপারটা হলো ওই বাড়ির মধ্যে। এবং আপনি হয়তো বলতে পারেন এত বড় বাড়ির মধ্যে নোংরা দেখা যাবে না, হতেই পারে কোনো একটা জায়গা, লুকোনো জায়গা। না, লুকোনো জায়গা নয়, ভিজিবল জায়গা। মেন কোশ্চেন হচ্ছে সেটাই, ভিজিবল জায়গার মধ্যে। মানে আমাদের যেখানে সচরাচর চোখ পড়ে, বেডরুমের ওয়ালে, ওয়ালের মধ্যে একটা বড় ধাব্বা ঝুল রয়েছে, বা বাড়ির মধ্যে হঠাৎ করে কাঁকড়া বিছে দেখা গেল, চলে গেল, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। বা কোনো একটা মাকড়সা, বিশাল বড় মাকড়সা বাড়ির মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তার মানে কি অপরিচ্ছন্ন পরিষ্কার? উনি সমস্ত কিছু কীটনাশক বাড়িতে কিন্তু দিয়ে রেখেছেন, ওনাকে দিয়ে রেখেছেন, যে কার্বলিক অ্যাসিড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রাখা হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু এইটা করছেন, মানে ওনারা দেখেছেন। এরপরে আসি, একবার ওনারা কাজিনরা গিয়ে, মানে কাজিন ফ্যামিলি গেছিল, তার সঙ্গে তার কাকিমাও গেছিলেন, সবাই মিলে গেছিলেন। তা বাচ্চারা একটা ঘরে ছিলেন, বড়রা সব একটা ঘরে, মানে হাজব্যান্ড ওয়াইফরা গল্প করছেন, এবং মায়েরা মানে গ্র্যান্ড ফাদার্সরা যারা ছিলেন তারা আর একটা ঘরে তাদেরকে দেওয়া হয়েছে। তারা গল্প করতে করতে, কথা বলতে বলতে, যে ব্ল্যাঙ্কেট রয়েছে সেই ব্ল্যাঙ্কেট, সেটা ছিল শীতকাল, সেই ব্ল্যাঙ্কেটটা কোনো রকমে জাস্ট তুলে পাটা ঢোকাতে যাবে, দেখে ও মা গো বলে সবাই চিৎকার করে উঠেছে। দেখে তার মধ্যে একটা বিশাল বড় সাপ এরকম কুণ্ডলি পাকিয়ে রাখা আছে। এবং এইটা যখন ওরা চিৎকার করেছে, সেই ব্ল্যাঙ্কেটটা তো চারিদিক থেকে বন্ধ, সেই ব্ল্যাঙ্কেটটাকে চারিদিক থেকে বেঁধে ভালো করে বাঁধা হয়েছে। বেঁধে গ্রামের লোকেরা এসে বেঁধে একটা বড় বস্তার মধ্যে ঢুকিয়ে সেই বস্তাটাকে মুখ দিয়ে বাঁধা হয়েছে, যে সকালে ওকে ফেলা হবে। সকালবেলা তাকে দেখতে পাওয়া যায়নি, এবং সেই জায়গা থেকে বেরোনোর সেই সাপের পক্ষে সম্ভব ছিল না। তা সত্ত্বেও তাকে সকালবেলা উঠে দেখতে পাওয়া যায়নি। এবং তখন আরেকটা টেনশন, যে বাড়ির মধ্যে সে কোথাও গেল কিনা। কিন্তু আদৌ তার যাওয়ার কথা নয়, বিকজ মানে কি বলবো, মানে যাওয়ার কথা নয় একটাই কারণে, এমন করে জিনিসটা রাখা ছিল, বা এমন করে তাকে বেঁধে রাখা হয়েছে, সেখান থেকে বেরিয়ে সে কোনো জায়গায় যেতে পারবে না। তাহলে সে ছিলই বা কোথায়, এলোই বা গেলই বা কীভাবে? কোশ্চেন আসছে। এবার আমরা হয়তো মনে করতে পারি ওটা সাপ, ও তো যে কোনোভাবে সাট করে বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু না। তার কারণ ওটা যথেষ্টভাবে প্রত্যেকের অবজারভেশনের মধ্যে রাখা ছিল, যে ও বেরোতে যেতে না পারে, কারণ ওটা মানে ডেঞ্জারাস জিনিস। সেটা প্রত্যেকে চোখে চোখে রেখেছিল। গ্রামের লোকরা যতক্ষণ না ডেকে তাদেরকে আনা যায়, যখন তারা আসলো, তারা এসে তাকে চেপে ধরে, মানে বন্ধ করে ভেতরে ঢুকিয়ে রাখলো বস্তায়। তা সত্ত্বেও তার পরের দিন সকালবেলা তাকে পাওয়া গেল না। মানে রীতিমতো প্রত্যেকটা মানুষ কিন্তু খুব টেন্স, বুঝতেই পারছেন, রীতিমতো টেন্স তারা। এরপর আসি আরও ঘটনার মধ্যে। কিরম ঘটনা? ওই বাড়ির মধ্যে যখন ওরা, মানে কি বলবো, মানে একটা অন্যরকম ব্যাপার ঘটতে শুরু করেছে। ধরুন ওনার মা গেছেন, মা একটা ঘরে রয়েছেন, ওনার হাজব্যান্ড ওয়াইফ একটা ঘরে রয়েছে, তার দুই ছেলে আছে, দুই ছেলে একটা ঘরের মধ্যে রয়েছেন, রাত্রিবেলা ঘুমোচ্ছেন। আমরা কি হয়, যখন ডিপ স্লিপে যাই, তখন কোনো অস্বাভাবিকত্ব কিছু যদি না দেখি, বা কিছু যদি আমরা ডিপ স্লিপে থাকি, তখন কি হয়, যে কোনো কিছু একটা হালকা মৃদু আওয়াজেই কি আমরা ঘুম ভেঙে যায়? কখনোই নয়, তাই না? হয়তো একটা খুব জোরালো, মানে টিউবলাইটটা জ্বালা হলো,
তখন আমরা চোখটা খুললাম যে কী হলো, এত রাতে লাইট জ্বালাচ্ছ কেন, চোখে যখন আলোটা পড়লো হয়। বা কেউ আমাদের খুব জোরে জোরে ডাকছে, তখন আমাদের ঘুমটা ভেঙে যায়। বা কারুর যদি খুব হালকা ঘুম থাকে, তার পাশের লোক যদি বিছানা থেকে নামে, তাহলে মোটামুটি একটা বোঝা যায় যে বিছানা থেকে নামলো। বিছানা থেকে নামলো, কী গো কোথায় যাচ্ছ, এটা অনেকে, খুব কম লোকের থাকে, যেমন আমার থাকে না। কে বিছানা থেকে নামলো, আমায় কোলে করে কেউ রাস্তায় শুয়ে দিল, আমি ঘুমোচ্ছি, এটা একটা ব্যাপার। তা যাই হোক, এই ব্যাপারটার মধ্যে ঘটতে শুরু করলো। ওদের বাড়িতে যারা যারা ছিলেন, দুই ছেলে ঘুমোচ্ছে খাটে ঘরের মধ্যে, হঠাৎ মানে কোনো এক ছেলে লক্ষ্য করেন একটা খুব ব্রাইট লাইট জ্বলে উঠেছে, এবং যখন মানে চোখ কচলে মচলে তাকালো, এত রাতে কে জ্বালাচ্ছ কেন, লাইটটা জ্বালাচ্ছ কেন, চোখটা খুললো। চোখটা খুলে মানে চোখটা খোলার আগে ভালো করে মানে যখন চোখটা আমরা খুলি, ঠিক সেই মুহূর্তে যে যায় পজিশনটা চিন্তা করুন, দেখা গেল কেউ একটা খাটের পাশ দিয়ে হেঁটে চলে গেল। সে ভাবলো যে চোখের ভুল হতেই পারে। আমি চোখ রগড়াতে রগড়াতে মানে ওই চোখটা খুলে মানে ভালো করে তাকাতে তাকাতে হয়তো চোখের মধ্যে দিয়ে কিছু একটা যেন বেরিয়ে গেছে, আমরা মনে করি। ঠিক তাই, হতেই পারে এটা। তা এটা খালি ওই জায়গায় থেমে থাকলো না, এটা গেল কোন জায়গাতে গেল, ওনার ওনার একদিন ওনার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তা ওনার ওয়াইফ শাশুড়ি মাকে নিয়ে শুয়েছিলেন। যখন শাশুড়ি মাকে নিয়ে মানে শুয়েছিলেন যে রাত্রিবেলা ঘুম থেকে উঠতে যদি কোনো অসুবিধে হয়, তা ওরকমই একদিন রাত্রিবেলা হঠাৎ করে চোখে যেন আলো পড়ছে। যখন চোখে আলো পড়ছে, ওনার হালকা চোখে দেখতে পেলেন যে ওনার মা উঠলেন। যখন উঠলেন তখন মনে হলো যে মা উঠে মানে আমি তো মার কাছে শুয়েছি, মা যাতে একা না যায়। তা উনি তখন হালকা করে বলে, মা তুমি উঠলে, তা আমি কি যাব? কোনো উত্তর পেলেন না। দেখলেন যে মা উঠে চলে গেলেন। এবার যখন দেখলেন উত্তর পেলেন না, উনি তখন কেউ করলেন, উনি ঘুরে শুলেন। কী হয়, আমাদের চোখে যখন একটা দিক দিয়ে আলো আসে, আমার ধরুন এখান থেকে আলো আসছে, আমি যদি শুই, আমি তখন ওই দিক ঘুরে ওদিক পিঠ করে শোবো। মা গেছে বাথরুমে বা আলোটা জ্বলবেই, এখন উনি উল্টো দিক পিঠ করে উনি তখন শুয়ে পড়লেন। উল্টো দিক পিঠ করে শুতে যেই গেলেন, উনি হঠাৎ করে দেখছেন যে ওনার মা পাশে শুয়ে আছে। এইরকম পরিবেশ হলে কীরকম হতে পারে চিন্তা করুন তো। আপনার পাশে কেউ একজন শুয়ে আছে, আপনি তাকে দেখছেন উঠে যাচ্ছে, আবার যখন উল্টো পিঠ ফিরছেন আপনি দেখছেন আর একজন মানে তিনি উল্টো পিঠে আপনার শুয়ে আছে। ভয় লাগার তো স্বাভাবিক। উনি তখন হট করে মাকে মা মা বলে চিৎকার করেন। তখন ওরা মানে ভয়তেই ঘুম ভেঙে গেছে, মা মা বলে চিৎকার করেন, বলে মাকে বলছেন যে, তখন মা বলছে, হ্যাঁ বল কী হয়েছে, ঘুমোচ্ছি তো, বল কী হয়েছে। মা তুমি এক্ষুনি উঠলে না? তখন বলছে, কই আমি তো ঘুমোচ্ছি, আমি কখন উঠলাম। ওনার এটা চক্ষু চরকগাছ হয়ে যাওয়ার মতন ঘটনা, এটা স্বাভাবিক। যখন এই ব্যাপারটা ওনার মাথার মধ্যে মানে ব্যাপারটা ঘটলো, পরের দিন সকালবেলা উঠেই উনি ওনার হাজব্যান্ডকে এই কথাটা বললেন যে এরকম হয়েছে। যখন হাজব্যান্ডকে বললেন, তখন হাজব্যান্ডও ওনাকে বলছেন যে এরকম তুমি কি, ওটা তো আমিও দেখেছি একদিন, মানে আমিও শুয়েছিলাম এরকম, রাত্রিবেলা হঠাৎ মনে হলো যেন একটা ব্রাইট লাইট জ্বলে উঠলো, এবং ওই লাইটটা যখন জ্বলে উঠলো আমার চোখটা কিরম কচলে উঠলো। যখন আমি তাকাচ্ছি দেখলাম তুমি পাশ থেকে উঠে চলে গেলে। কারণ ঘরের মধ্যে তুমি আর আমি ছিলাম, আমি অতটা বুঝতেও পারিনি। আমি দেখলাম যে চলে গেল কেউ একজন, মানে সেটা তো অবভিয়াসলি তুমিই হবে, তাছাড়া তত রাত্রির বেলা মাঝরাতে কেউ নিশ্চয়ই উঠে যাবে না। আমি তো ভাবলাম তুমি বাথরুমে গেছো, ঠিক তাই। আমি জাস্ট উল্টো যে আলোটা পড়েছে, আমি উল্টো দিক ঘুরে শুতে গেলাম, গিয়ে দেখলাম তুমি আমার পাশে শুয়ে আছো। মানে ঠিক সেম ঘটনাটা ওনার হাজব্যান্ডের সাথেও ঘটেছিল। এবার প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোক ডাইরেক্টলি অ্যাকিউজ করেন যে আপনার কথা অনুযায়ী, আপনার মত অনুযায়ী আমি বাড়িটা তৈরি করলাম, ফার্ম হাউসটা তৈরি করলাম আপনার ডিজাইন অনুযায়ী, দেখুন আপনার ডিজাইন আপনি আমাকে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই ব্যাপারগুলো ঘটলো কেন? স্বাভাবিক, যে কোনো লোকই কোশ্চেন করবে, কারণ আমি তো আপনাকে পয়সা দিয়ে কাজটা করেছি। যদি আপনাকে পয়সা দিয়ে কাজটা করাই, তাহলে এরকম ঘটনা ঘটবে কেন, তাই না? অন্যরকম ঘটতে পারে ঠিক আছে, কিন্তু এরকম ঘটনা ঘটবে কেন? এরকম তো হওয়ার কথা নয়। তা এইটা যখন বলল, তখন উনি তখন বলছেন যে আমি আপনাকে কি কি বলেছি আপনি একটু ভালো করে বলুন তো। তখন বললো যে আপনি ডিজাইনটা দিয়েছিলেন, ডিজাইনটা দেওয়ার পর বললো প্রথম থেকে আপনি বলুন কি কি কথা হয়েছে।
বলো প্রথম আমার ওখানে একটা স্ট্রাকচার আমি তৈরি করেছিলাম যাতে জমিটা বেহাত না হয়ে যায়, এবং সেই স্ট্রাকচারটার কোনো ঢাকা ছিল না, এবং সেটাকে পরে ডিমোলিশ করি এবং ওই ইটগুলো ডিমোলিশ করি এবং পরে আমি স্ট্রাকচারটা তৈরি করি। বললো আচ্ছা আর কি, কারণ 3-3.5 বছর আগে কোন ক্লায়েন্টকে কে কী বলেছে সেটা মনে রাখাটাও খুব টাফ। সেকেন্ড বলছেন যে এরকম আমি এটা বলে আর কি আপনাকে বলেছিলাম, বলেছেন আপনি বলেছিলেন যে এরকম আমার যে পুরনো জায়গাটা ছিল, মানে যা ইটের তৈরি করেছিলাম ওখানকার কোনো কিছুই যেন আমার এই বাড়িতে না ইউজ করা হয়। তখন বলো তাহলে নিশ্চয়ই আপনি করেননি। তখন না ম্যাডাম এইবার ভদ্রলোকের একটু সম্বিত ফিরে এসছে। ভদ্রলোকের সম্বিত ফিরে আসার পর ভদ্রলোক তখন বলে যে এরকম না ম্যাডাম অ্যাকচুয়ালি আমি ইটগুলো ফেলে দিচ্ছিলাম, বিক্রি করে দিচ্ছিলাম, তা আমার মিস্ত্রিরা বলল যে এই ইটগুলো আপনি যদি বিক্রি করে দেন প্রথম কথা আপনি দাম পাবেন না, দ্বিতীয় কথা এখনকার যে ইট আছে তার থেকে অনেক 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 গুণ ভালো ইটগুলো। এই ইটগুলো দিয়ে যদি আপনি বাড়িটাতে কিছুটা দূরে এগোতে পারেন, অ্যাটলিস্ট ভিতটাও যদি করা হয় তাহলেও আপনি মানে আপনার ভীষণ ভালো হবে, মানে আপনার কাজ খুব ভালো হবে। এই ইট কিন্তু ফেলবার নয়। এইটা কথা বলায় আমি ওখানকার ইট এবং লোহা কিছু এই বাড়ির জন্য আমি ইউজ করেছি। এই কথাটা বলায় তখন উনি বলছেন যে এরকম আপনাকে আমি বারণ করা সত্ত্বেও আপনি কাজটা করলেন, আপনি এটা কেন করলেন? আর আপনি কেন বারণ করেছিলাম সেটা জানেন? তার কারণ হচ্ছে আপনি যে পুরনো বাড়িটা ছিল, মানে জায়গাটা করেছিলেন, সেই জায়গাটা আপনার ঘেরা ছিল না, ওর ওপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে। অনেক দিন আপনার ওটা এমটি অবস্থায় পড়েছিল, ফাঁকা, পুরো জায়গাটা ফাঁকা, এবং ওর ওপর দিয়ে অনেক কিছু গেছে, অনেক অবাস্তব জিনিসও চলে গেছে। সেই কারণের জন্য আপনাকে আমি বলেছিলাম পুরো জিনিসটাকে ডিমলিশ করে দিতে, এবং ওটার যেন নামও গন্ধ নামও নিশান না থাকে। ইভেন ওটার যে তলায় যে মানে ভিত মানে যেগুলো করা হয় সেই ভিতটাও যেন ওটাকে ইউজ না করা হয়, ওটা থেকে অন্যভাবে যেন করা হয়, ওটাকে যেন টোটাল ভিত থেকে যেন পুরো তুলে নেওয়া হয়, এটা আমি আপনাকে বলেছিলাম। তো বলে আমি ম্যাডাম আপনি বলেছিলেন, আমার তখন মনে ছিল, কিন্তু ওরা বারবার করে আমাকে জোর করায় আমি ব্যাপারটা কতটা গ্রাহ্য করিনি। তখন বললেন যে এইবারই তো আমি আপনার কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম, আপনি যে গ্রাহ্য করেননি এটার উত্তর পেয়ে গেলাম। এই গ্রাহ্য না করার জন্যই আজকে আপনার ফার্ম হাউসে এই ঘটনা ঘটতে চলেছে। তখন বলছে ম্যাডাম আমি তাহলে এটা কী করে করব, এটা কী করে চেঞ্জ করব? তখন বলে আর তো চেঞ্জ করা যাবে না, তার কারণ আপনি ইটগুলোকে ভিতে লাগিয়ে দিয়েছেন। বাড়ির ভিত যেটা বাড়িকে মেন দাঁড় করিয়ে রাখে, আমাদের সে স্পাইনাল কর্ড, সেটা হচ্ছে আমাদের বাড়িটাকে মানে আমাদের শরীরটাকে ধরে রাখে, তাই তো? ইভেন বাড়ির ভিতটা হচ্ছে টোটাল বাড়িটাকে দাঁড় করিয়ে রাখে। আপনি ভিতটার মধ্যেই যদি গন্ডগোল করে ফেলেন তাহলে বাড়িটাকে আপনি আর পরিশুদ্ধ করবেন কি করে? করা যায় কি? কখনোই করা যায় না, তাই না? উনি তখন বললেন যে এটার মানে নেক্সট ইম্পসিবল, আমি আর আপনাকে কিছু করতে পারবো। এবং এইখানে আমি ঘটনাটা শেষ করছি, তার কারণ উনি আমাকে এইখানে শেষ করেছেন। উনি আমাকে বলেছেন দাদা আমি না তারপর ব্যাপারটাকে আর গ্রাহ্য করিনি, আমি পয়সা নিয়েছি, আমি ওনার হয়ে কাজ করেছি, সব কিছু ঠিক আছে, বাট আমি ওনাকে যা গাইডেন্স দিয়েছি সেই অনুযায়ী কিন্তু উনি করেননি। উনি আমাকে কখনো আঙুল তুলে বলতে পারেন না যে আপনার কাজ আপনার কথা অনুযায়ী কাজ হয়নি, কারণ আমার মেন কথাটাই যেটা ছিল ইউজ করা যাবে না। দেখুন আমরা এই ক্ষেত্রে বলতেই পারি, আপনি বলতেই পারি ও ওইটুকু জিনিস ইউজ করলো তার জন্য বাড়িতে অবাস্তব ঘটনা ঘটতে শুরু করলো, অতি ভৌতিক এসব ঘটনাগুলো ঘটতে শুরু করলো। হ্যাঁ ঘটে, তার কারণ আপনার যে বাড়ির যে ভিতটা আপনি যখন নষ্ট মানে ভুল করে ফেলেছেন, সেই ভিতে কি হয় জানেন? টোটাল বাড়িটা দাঁড়িয়ে আছে এবং আপনি বাস্তুটাকে নষ্ট করে দিয়েছেন। এবং বাস্তুটাকে যদি আপনি নষ্ট করে দিয়ে থাকেন তাহলে কি হতে পারে, আপনার বাড়িটার অবস্থা কি হতে পারে জানেন? একটু চিন্তা করেছেন কখনো? আপনি বাস্তুটা যদি নষ্ট করে থাকেন সেখানকার পুরো ব্যাপারটা কিন্তু মানে কি বলবো অশুদ্ধ হয়ে গেছে। আপনাকে যদি বলা হয় পূর্ব দিকে মাথা দিয়ে আপনি ঘুমন, সেইটা না করে আপনি যদি উত্তর মাথা দিয়ে ঘুমন, তাহলে আপনার কি শরীরটা ঠিক থাকবে? আপনার যদি যেখানটা কিচেন থাকার কথা সেখানে যদি আপনি বাথরুম করেন, আর যেখানে ঠাকুরঘর থাকার কথা সেখানে আপনি কিচেন করেন, তাহলে কি আপনার বাড়িটা ঠিক থাকবে? আপনার বাস্তুটা কি পারফেক্ট হবে? ঠিক তাই হয়েছে এখানে। উনি বাস্তুটাকে গন্ডগোল করে দিয়েছেন এবং বাস্তুটা গন্ডগোল করে দেওয়ার জন্য পুরো বাড়িটা এখন হয়ে গেছে কি হন্টেড হাউসে পরিণত হয়ে গেছে। ওখানে মাঝে মধ্যেই কিছু না কিছু দেখা যাচ্ছে, বা কোনো এই যে বললাম সেখানে সাপ,
বা কাঁকড়া বিছে বা বড় বড় ময়লা দেখা যাচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করার পরও কোনো একটা দেওয়ালে দেখা যাচ্ছে যেন বিরাট বড় ঝুল পড়ে রয়েছে। কেন? বাড়িটার মধ্যে অশুভ শক্তির প্রবেশ, শুভ শক্তি বাড়িটার মধ্যে নেই, সেই জন্যই ঘটনাগুলো ঘটছে। এটা ছিল সুরমিতা এম ব্যানার্জির ঘটনা, ওনার একটা মানে ক্লায়েন্টের ঘটনা, সত্যি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই বলবেন ওনার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন, কারণ যারা যারা মানে ঘটনাগুলো পাঠান তারা আরও বেশি ইন্সপায়ার্ড হবেন আরও, কারণ উনি আমাকে প্রথম থেকেই প্রচুর ঘটনা পাঠান এবং ওনার ঘটনা আমি প্রচুর বলেছি, সেটা আপনারাও জানেন আমার লাইভে। তা এইবার আমি আসছি আজকের সেকেন্ড ঘটনাটা। সেকেন্ড ঘটনাটা তো একটু অন্যরকম, সুন্দরবনের ঘটনা একটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সুবর্ণ মুখার্জি আমাকে ঘটনাটা বলেছে। সুন্দরবন মনে হলেই আমাদের কি মনে হয়? চারিদিকে একটা মাঝখানে ইছামতি নদী, আর একটা পারে সুন্দরবন আর একটা পারে আমরা রয়েছি, তাই না? চারিদিকে সুন্দরী গাছ, সেই জন্য বলে সুন্দরবন। এই সুন্দরবনে যেরকম সিনিক বিউটিও আছে, বিভিন্ন জন্তু জানোয়ারও আছে, তেমনি এই সুন্দরবনে অনেক কিছুই আছে। সেই আজকে অনেক কিছুর মধ্যে কিছু ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। ঘটনাটা সুবর্ণ মুখার্জির ঘটনা, 1995-এ ঘটনাটা। সেই সময় ওনারা সবে কলেজ থেকে বেরোবেন বা পড়ছেন এরকম, উনি আর ওনার বন্ধু নিখিলেশ, এই দুজনকে নিয়ে ঘটনাটা। তা নিখিলেশের মামার বাড়ি ছিল গোসাবাতে। নিখিলেশ বলেছিল যে চল কলেজের এই ছুটিতে, বেশি পয়সাপাতিও খরচ হবে না, কারণ 1995-এ পয়সাপাতি অতটা খরচ হওয়ার জায়গা নয়, কারণ তখন বলতে গেলে মানে এত কিছু ছিল না, না ছিল কোনো রিসোর্ট, না ছিল বিশাল বড় হোটেল, কি বলবো, মোম ঘোষাল তো কিছুদিন আগে ঘুরে এলেন সুন্দরবন, উনিও জানেন সুন্দরবনের ঘটনা, ওনারও একটা আমি বলেছি। তা অনেক কিছু আছে। তা আজকে যেটা, সেটা কিন্তু তখন ছিল না। তখন এমন অনেক জায়গা ছিল সুন্দরবন যেখানে আদৌ লাইট পৌঁছয়নি, মানে আলো পৌঁছয়নি, ভাবা যাচ্ছে? মানে সেই সব জায়গায় মানুষ কিন্তু থাকতো, আজও আছে, ঠিক আছে? তা আমি ডেন্স এরিয়াগুলোর কথা বলছি তখনকার সময়। তা 1995-এ যখন ওনারা গেছিলেন গোসাবাতে মামার বাড়িতে, ওনার মামাতো দাদা যে আছেন তিনি, তার খুব বড় ওই কী বলে ইটভাটা আছে। তাই ইটভাটা থাকায় মামা তো ভাইয়ের মামাতো দাদাকে বলে যেরকম, দাদা এরকম ভেবেছিলাম সুন্দরবনটা একটু দেখবো, সেই জন্য আমি আমার বন্ধুকেও নিয়ে এসেছি। মামাতো দাদা বলে, আরে কোনো অসুবিধে নেই, 2 দিন এখানে থাক না, আগে থেকে যা, থাক, তারপর আমি তোকে সুন্দরবন দেখিয়ে দিচ্ছি। তা 2 দিন পর উনি বলেন যেরকম যে রয়েছেন তাদেরকে, ওনার একটা ম্যানেজার ছিলেন, ছেলেটির বয়স কম, থাকে গোসাবাতে। ম্যানেজারকে বলে যেরকম, তুই একটু আমার 2 ভাইকে একটু সুন্দরবন দেখিয়ে দিত, আর যা পয়সাপাতি খরচ হবে সব আমি দিয়ে দেবো, ওদের কাছ থেকে নিবি না কোনো কিছু, কিন্তু যেন ভালো করে সেফলি ওরা যেন সুন্দরবনটা ঘুরতে পারে, সেইটা কিন্তু দেখে নিস। তখন বলে, হ্যাঁ স্যার, বাবু কি আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক সব করে দেবো, আপনাকে অত ভাবতে হবে না। তা ওর মাঝি, কারণ যেহেতু ও গোসাবার ছেলে, ন্যাচারালি ওর মাঝিও চেনা, মাঝিও বন্ধুর মতন। ওখানকার হয়তো ওই কেউ একটা ঘর ভাড়া দেয়, পাশের ঘরে সে থাকে, একটা ঘর ভাড়া দেয়, সেটাও ওনার চেনা, ওর চেনা। কোন সময় কোন জায়গাটা ঢুকতে হবে সেটাও চেনা। তা এরা একটু বেশি, মানে কি বলবো, মানে আরও বেশি অ্যাডভেঞ্চার করার জন্য এরা ওকে বলে, ছেলেটিকে বলে এরকম যে ভাই আমাদেরকে তুমি সুন্দরবন দেখাও, আমরা কিন্তু রাত্রিবেলা বোটে থাকবো। কেউ আছে? তা বলছে যে এরকম সুন্দরবনে আমরা একটু বোটে থাকবো। ন্যাচারালি মালিকের 2 ভাই এসছে, সে বলে, না বাবু এটা আমাকে বলবেন না, আপনারা অনুরোধ করবেন না, কারণ বোটে কিন্তু অনেক ভয়। আজকে যদি অনেক ভয় নেই, আগে কিন্তু বোটে অনেক ভয় ছিল, কারণ পাহারাদার এত কিছু ছিল না। আজকে সব জায়গায় সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু আছে, ঠিক আছে? তা যাই হোক, আর ওরা কিছু আর মানে ওরা তখন বলছে, না বোটে আপনাকে রাখতে পারবো না,
আপনাদেরকে সুন্দরবন আমরা ঘোরাবো, খুব ভালো করে ঘোরাবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এদিকে ওদের বেশ ভালোই লেগেছে, বিকজ সুন্দরবন বিনা পয়সায় হয়ে যাচ্ছে, তখন টিউশানি করে রোজগার, টিউশানি করে চলে, পকেটে পয়সা নিয়ে এসছে সুন্দরবন একটু ঘোরার জন্য। কিন্তু সেক্ষেত্রে যদি যখন মামাতো দাদা বলেছে কোনো পয়সা তোদের লাগবে না, যা লাগবে আমি দিয়ে দেবো, আমার এলাকা আমি বুঝে নেবো, ওদের ভালোই লেগেছে। নানা মুখ দিয়ে বললেও নাটা জোর ছিল না। তা যেদিন ওরা ওখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়, তো প্রথমেই একজন ওদের চেনাশোনো মাঝি, যে নৌকা নিয়ে ওদেরকে সব দেখাবে, ওই তখন কিন্তু না আজকের মতন এরকম নৌকার মধ্যে অত খাওয়া দাওয়া, অত র্যালিস্টি থাকা, এইসব ব্যাপারগুলো কিন্তু ছিল না তখন, ঠিক আছে। তা ওকে বলেছে যে এরকম সুন্দরবনে, মানে যখনকার আমি ঘটনাটা বলতে চলেছি, তা ওদেরকে সুন্দর মানে দেখাচ্ছে, প্রথম দিন দেখিয়েছে, দেখিয়ে ওখানে একজন কোনো একটা বাড়িতে ওরা বলে রেখেছে এখানে তোমরা খাওয়া দাওয়া করবে, পয়সা দিয়ে দেওয়া হবে, তার মানে ওই চেনাশুনো নিজেদের মধ্যে ব্যাপার। তা সেখানে ওদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়েছে। খাওয়া দাওয়া করানোর পর যখন বলছে যে এরকম রাত্রিবেলা তোমাদেরকে আমরা এই জায়গায় একটা বাড়ি আমরা জায়গায় ব্যবস্থা করেছি, সেই বাড়িতে তোমরা রাত্রিবেলা থাকবে। তা ওরা তখন বলে যে এরকম বাড়িতে থাকবো, বাড়িতে থেকে খাওয়া দাওয়া বলে একদম আমরা ওই কী বলে বনো মুরগি মারবো, মেরে আমরা রান্না টান্না করে নিজেরা রান্না করবো, নিজেরা রান্না করে খাওয়াবো, কোনো অসুবিধা হবে না। তা ওদের তো বেশ দারুণ লাগলো যে এরা বনো মুরগি মারবে, কলকাতার ছেলে না তারা, মানে মানে কী বলে, এরা অত বড় মুরগি মারবে, মেরে রান্না টান্না করা হবে, খাওয়া দাওয়া হবে, এরা বিশাল একটা আনন্দ ভালো হবে, দারুণ অ্যাডভেঞ্চার হবে। তা সেই অনুযায়ী ওরা ওখানে চলছে, সেই অনুযায়ী ওরা কী করে, ওরা তখন 1 মিনিট দেখে নিচ্ছে আমি না, সেই অনুযায়ী ওরা কী করে ওখানে থেকে যায় রাত্রিবেলা। এই রাত্রিবেলা থেকে যাওয়া নিয়ে ঘটনাটা সূত্রপাত। যে বাড়িতে ওরা ছিলেন ওই ছেলেটিও ছিল ওদের সাথে, ওই গোসাবাতে যে ছেলেটি মানে ম্যানেজার, ওই ইটভাটার যে ম্যানেজার, সে ওদের সঙ্গে ছিল রাত্রিবেলা, মানে ওরা 3 জন ছিল। আর মাঝিকে বলা ছিল, মাঝি বলেছিল যে এরকম আমার থাকার দরকার নেই, আমি নৌকোতেই থেকে যাব, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি নৌকোতে চলে যাব। তা ওরা 3 জন থেকেছিল, মাটিতে ওদেরকে বিছনা দিয়ে দেওয়া হয়েছিল, মাটিতে সুন্দর করেই ছিল 3 জন। পাশের ঘরে যার বাড়ি তাদের রেখে দিয়েছিল, মানে ওই ম্যানেজারটিরই এক বন্ধু, যে একটা রাতের জন্য থাকবে, খাওয়া দাওয়া করবে, সব রান্না টান্না করে খাওয়াবে। তখনকার ব্যাপারটাতে একটু একদম অন্যরকম ছিল, আজকের মতন তো মানুষ অতটা ওই লেভেলে প্রফেশনাল তখন ছিল না। তা সেইভাবে ওদেরকে রাখা হয়েছিল, থেকেছিল। তা এরপর নিখিলেশ তো মামার বাড়ি, ওই হ্যাঁ মামার বাড়ি যেহেতু ওখানে, তো ওর মানে ওর ব্যাপারটা একটু অন্যরকম। আর ওই ভদ্রলোক, 1 মিনিট আমি নাম মাঝে মধ্যে ভুলে যাই, সরি, সুবর্ণবাবু তো ওখানে ওর সাথে ঘুরতে গেছে। তা সুবর্ণবাবু একটু মানে বাঘের কথা ভয়তে রয়েছেন, চারিদিকে বাঘ টাক থাকে, আর মাঝে মধ্যেই শোনা যায় ওপার থেকে বাঘ এপারে সাথে চলে আসে। তা ওপারে তো থাকার ব্যাপার নেই, এপারে থাকার ব্যাপার। তাও গল্প টল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছে। নতুন জায়গা, চারিদিকে খুব মশা, প্রচণ্ড মশা, মশার মানে ধূপ দিয়েও কোনো কিছু হচ্ছে না, তখন মশার ধূপ পাওয়া যেত, মানে ওই নয়, ওই লাগানো নয়। আর যে বাড়িটা ওরা ছিল সেই বাড়িটা তখনও কারেন্ট পৌঁছায়নি, বুঝতেই পারছেন পরিবেশটা একদম পুরো জমকালো পরিবেশ রাত্রিবেলা। তা রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর সবাই যে যার মতন শুয়ে পড়েছে। সুবর্ণবাবু শুয়ে পড়েছে, নিখিলেশও শুয়ে পড়েছে, ম্যানেজারও শুয়ে পড়েছে, এবং যার বাড়িতে গেছে তারাও শুয়ে পড়েছে সবাই। চারিদিকে ঝিঝির ডাক, রাত্রিবেলা ঘুম আসছে না সুবর্ণবাবুর, যে একটা অন্যরকম মানে থমথমে পরিবেশ, বুঝতেই পারছেন। যার বাড়িতে আলো নেই সেখানে গরমও প্রচণ্ড, মশাও বেশ ভালো করেই কামড়াচ্ছে, তা হাত পাখা দিয়ে হাওয়া করছে। কলকাতায় যারা থেকে অভ্যস্ত আলো পাখার তলায়, তাদের কি আর ওইখানে ওই রকম জায়গায় পরিবেশে থাকাটা কি তাদের পক্ষে সম্ভব নয়। তা ঘুম কিছুতেই আসছে না। তা নিখিলেশকে যখন বারবার করে নিখিলেশকে ডাকছে, নিখিলেশও বলছে আর ঘুমিয়ে পড় সরাকার, খুব টায়ার্ড আছি, এত কিছু ঘুরেছি, আর ভাল লাগছে না, তুই ঘুমিয়ে পড় বলে কিছুক্ষণ মধ্যেই নিখিলেশ নাক ডেকে ঘুমোতে শুরু করলো। ওনার কিন্তু ঘুম আসছে না, ওনার চোখটা মানে কি বলবো, দেখবেন প্রচণ্ড যখন ঘুম আসে না তখন কিন্তু কি হয়, ভালো করে ঘুম হয় না, দেখবেন ঘুম আসে না তখন, মানে চোখে ধরুন ঘুম, কিন্তু তবু যেন ঘুম আসে না, এরকম একটা ব্যাপার।
তা সুবর্ণবাবু উঠে বসলেন, উঠে বসে বাইরের জানলা দিয়ে চাঁদের আলো আসছে, ঘরের মধ্যে পড়ছে। ওই আলোতে উনি দরজাটাকে ঠাওর করতে পারেন, দরজাটাকে, যে এই দরজাটা এই সাইডে আছে, উনি দরজাটাকে দিয়ে উনি গেলেন, দরজাটা খুললেন। দরজাটা খুলে উনি বাইরের দাওয়াতে এসে বসলেন। চারিদিকে সেই ছমছমে সেই ঝিঝি পোকার আওয়াজ চলছে। বাইরে এসে বসে চারিদিকটা দেখছেন। দেখতে দেখতে ওনার হঠাৎ করে মনে হলো, আচ্ছা যদি এই সময় বাঘ আসে তাহলে কী হবে? এই সময় বাঘ আসতে তো আমাকে পেয়ে যাবে তো বাইরে, আর তো কেউ বাইরে নেই, আমি তো বাইরে রয়েছি, তাতে আমায় খেয়ে নেবে। ভয় ভয় লাগতে শুরু করলো। ভয় ভয় লাগার পরও উনি তবু বসে রইলেন। একটা ওই ভেতরে ঢুকলে তো ঘুম আসছে না, কারণ মশা কামড়াচ্ছে, ঘুমোতে পারছেন না। হঠাৎ ওই মুহূর্তেই উনি মানে ওনার বক্তব্য অনুযায়ী উনি দেখছেন যে এরকম ওনার ওই যে বাড়িটাতে বসেছিলেন, বাড়িটার দাওয়াতে বসেছিলেন, সামনে দিয়ে খুব বড় দুটো লম্বা পাওয়ালা কেউ একটা, মানে খুব একটা লম্বা, বিশাল একটা লম্বা লোক। উনি যেটা আমাকে বলতে চাইলেন যে হাঁটছে, মানে একটা লম্বা পাওয়ালা লোক একটা, যেটা ওই যেটাকে আমরা বলি না রং পা, আমরা বলি না লং পা বলি, যেটা ওই লাঠির ওপর ভর দিয়ে হাঁটে। আগেকার দিনে ডাকাতরা প্রচুর ক্রোশ যোজন দূর হেঁটে হেঁটে চলে যেতে পারতো, মানে অনেক বড় বড় পা ফেলতে পারবে তো, তাই না? সেই জন্য চলে যেতে পারতো। একটা লম্বা পাওয়ালা কেউ একটা হেঁটে হেঁটে চলে গেল। ও তখন একটু অবাক হয়ে, একটু চাঁদের আলোতে দেখলো, অবাক হয়ে যে এটা আবার কি? আমি কি দেখলাম? আমি কি ঠিক দেখলাম না কোনো মানে ভুলভাল কিছু দেখলাম? এত রাতে এরকম করে, আর এত রাতের থেকেও বড় কথা, এরম একটা মানুষ হয়? এত বড় লম্বা লম্বা দুটো পা, এরম মানুষ কি হয়? উনি তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, মানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, মানে কি দেখবেন, মানে দেখবার মতন কি আছে? উনি ফ্যাল ফ্যাল করে দেখে যে কি এটা। ভালো করে যখন দূরের দিকে যাচ্ছে তখন এরম উঁচু হয়ে দেখলেন সত্যি একটা মানুষই, যেন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এবার উনি খুব ভয় পেয়ে গেলেন। স্বাভাবিক কথা, আমি হলেও সেটা ভয় পেতাম, কারণ আমরা এগুলো দেখে অভ্যস্ত নই। ভয় পেয়ে গেলেন উনি। ভয় পেয়ে পুরো চুপ করে গেছেন। উনি ভয় পেয়ে যে করে যে মানে ওরা গাটা ভার হয়ে গেছে তখন, যে মানে এরকম একটা ব্যাপার যে গলা দিয়ে কাউকে ডাকতে পারছে না, মানে ডাকবে যে বন্ধুকে, নিখিলে আয়, এরকম বলতে পারছে না, আবার হেঁটে ঘরের মধ্যে ঢুকেও যেতে পারছে না। ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তে উনি লক্ষ্য করলেন, যাকে দেখলেন এক্ষুনি ওখান দিয়ে চলে গেল, সে আবার ঘুরে আস্তে আস্তে আসছে। মানে এবার ফ্রন্টটা উনি দেখতে পেলেন আসছে। যখন ওই ফ্রন্টটা দেখতে পেলেন, ওনার আর মানে মানে গলা তোলা হাত, তো মানে এই হাতটাই যেন ওপর দিকে উঠছে না, মানে টেনে তুলতে পারছেন না। হ্যাঁ, মানে কাউকে ডাকবে বা কোনো কিছুতে আওয়াজ করবে, কিচ্ছু পারছেন না। উনি দেখছেন আস্তে আস্তে সে এগিয়ে আসছে। যখন এগিয়ে আসছে সামনের দিকে, ও তখন মারাত্মক, মানে স্বাভাবিক কথা, এটাই স্বাভাবিক যে কী ব্যাপারে, মানে কি এটা, মানে এবার উনি তো বুঝতে পেরেছেন। উনি লক্ষ্য করলেন যে এতক্ষণ পর মুখটা, মানে ফেস টু ফেস যখন হচ্ছে, দেখতে পাচ্ছেন চোখ দুটো যেন জ্বলছে। মুখের মধ্যে অন্ধকারে খালি ওইটাই দেখতে যাচ্ছেন, চোখ দুটো জ্বলছে। উনি বুঝতে পারলেন যে মানে এটা উনি যা দেখছেন সেটা ভালো কিছু দেখতে পাচ্ছেন না, ভালো কিছু দেখছেন না, খারাপ কিছুই দেখছেন। বেশ, উনি যখন ওই সামনে দিয়ে সে আবারও চলে গেল। উনি এরপর অনেকক্ষণ মানে সম্বিত ফিরে পাওয়ার মতন চেষ্টা করলেন। অনেকক্ষণ পর যেন নিজে আস্তে আস্তে কন্ট্রোল করলেন, যে সারা গায়ে যে ঘাম দিল, হাত পাতে, এবারে ওটা অনেকটা ইজি হলো। এবার যেই মুহূর্তে ঠিক চলে যাবেন, হঠাৎ উনি পুরো একদম পরিষ্কার, আমি বললাম মানে এবার বললে আপনি বুঝতে পারবেন। হঠাৎ দেখলেন সামনের যে গাছটা আছে না, সামনে একটা গাছ ছিল খুব বড়, সেই গাছটা হঠাৎ করে অন্ধকারে দুলে উঠলো। হতেই পারে হাওয়া দিয়েছে, দুলে উঠলো, অস্বাভাবিক কিছু না। না, হাওয়া দিলে সব গাছ একসাথে তুলতে, একটা গাছ তোলে না। আর গাছটা তোলে কি, গাছটা কীরকম করে তো, মানে গাছটা তার নিজের ছন্দে তোলে। এখানে যেন মনে হলো গাছটা যেন নিজের বডিটাকে এরম করে নাড়ালো। এরকম কোনো গাছ পারে বডিটাকে এরম করে নাড়াতে পারে? গাছ
গাছ কি হয়, এরম করে ঝুলবে, নয় হাওয়া দিলে এরম করে ঝুলবে, এর বেশি কিছু করবে না তো, বা সামনের দিকে পেছন থেকে হাওয়া দিলে সামনের দিকে ঝুলবে। গাছটা যেন শরীরটাকে যেন শরীরটার মতন এরম করে যেন নাড়ালো গাছটা। উনি ভাবলেন যে আমি এত রাতে এগুলো কি দেখছি, এগুলো কি মানে পসিবল, মানে এগুলো কি হয়, আদৌ সত্যি হয় এগুলো। আবারও মনের ভুল ভেবে আবারও যখন গাছটাকে তাকালেন, আবারও দেখলেন গাছটা যেন আবারও রকম যেন বডি ওয়ার্ম আপ করছে, এরকম করে নাড়ালো। উনি দাওয়া থেকে নামলেন, মানে যেখানে উঠোনটায় বসেছিলেন সেখান থেকে নামলেন, নেমে একটু একটু করে পা হেঁটে হেঁটে গাছটার কাছাকাছি যখন একটু গেছেন, মানে গাছটার কাছে, পুরো কাছে না, একটু যখন এগিয়েছেন, উনি লক্ষ্য করলেন গাছটার মধ্যে হঠাৎ করে সস্বর করে কি একটা ওপরের দিকে উঠে গেল। যখন ওপরের দিকে উঠে গেল, উনি না ওপর দিকে এরকম তাকিয়ে আছেন, তাকিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখছেন একদম মগডালে কিছু একটা, মানে ধরে 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 একটা মগডালে উঠে গেল। উনি তখন ভাবলেন যে আচ্ছা, তো তাহলে রাত্রিবেলা হয়তো বাদর হতেই পারে, বাদর রাত্রিবেলা উঠে গেল। কিন্তু পরক্ষণেই মনে হলো যে এত রাতে একটা জন্তু উড়াম করে উঠে যাবে। উনি এবার সাহসে ভর দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। হঠাৎ দেখেন ওইটা আবার ওপর থেকে সস্বর করে ওই পেছন করেই নিচের দিকে যখন নামছেন, তখন উনি বুঝলেন যে উনি কি দেখতে চলেছেন, আবারও কি দেখতে চলেছেন। তখন দেখলেন ওই যে ওই বাড়িটার সামনে দিয়ে কিছুক্ষণ আগে ওই লম্বা একটা ব্যাপার চলে গেছিল না, সেই ওই গাছটার মধ্যে উঠেছিল, আবার গাছটা থেকে নামলো, যেন ও এতটাই লম্বা হাইট ওই জিনিসটার, সে যেন গাছটাকে ধরে এরম করে নাড়াচ্ছে, আর গাছটা সেই জন্য এরম করে নড়ছে। সে যখন গাছটার মগডালে উঠেছে, তার অলমোস্ট বডিটার মাথাটা চলে গেছে মগডালে বা হাতটা, আর পাটা তার চলে এসছে মাটিতে। দেখার পর উনি পেরেছিলেন কিছুটা ঘুরে দৌড়ে আসতে পেরেছিলেন, মানে কিছুটা দৌড়ে আসতে পেরেছিলেন। এসে মানে মোটামুটি দাওয়ার সামনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাননি, পড়ে যান কোনো রকমে হাত দিয়ে টে করে মেঝেতে ভর দিয়ে দরজার সামনে এসে দরজাটাকে এরম করে ধাক্কা মারে। যখন দরজাটাকে মানে এরম মানে উঠবার জন্য, মানে দরজা তো খোলাই ছিল, দরজাটা ধাক্কা মারেন যে মানে তোমরা ওঠো, আমি আর কথা বলতে পারছি না। যখন ওঠে তখন তাড়াতাড়ি ওরা আওয়াজ পেয়ে ওরা তাড়াতাড়ি উঠে যায়, ওই ম্যানেজার তাড়াতাড়ি উঠে যায়, নিখিলেশ তাড়াতাড়ি উঠে যায়, নিখিলেশ তাড়াতাড়ি উঠে কী হয়েছে সুবর্ণ কী হয়েছে বলে সব দৌড়ে আসে, পাশের ঘর থেকে ওরাও দৌড়ে আসে সবাই। তখন ও ঘটনাটা মানে বলেন, আস্তে আস্তে বলেন, যেরকম মানে মানে বলবার মতনই যেন অনেকক্ষণ জল টল দেওয়ার পর পুরো ব্যাপারটা বলেন। যখন বলেন তখন বলে যেরকম যার বাড়ি, সে তখন ওকে বলে যেরকম আপনি খুব জোর বেঁচে গেছেন, আপনার মানে বাঁচার মতন কোনো চান্স ছিল না। আপনি যাকে দেখেছেন তাকে এখানে অনেকেই দেখেছে, এবং বিশেষ করে যারা নতুন লোক তারাই দেখতে পায়। আমরা দেখেছিলাম খুব ছোটোবেলায়, এখন আর আমরা দেখতে পাই না, এবং একে দেখা খুব খারাপ। এ আমাদের এই অঞ্চলে থাকে, এবং তাকে আপনি সকালবেলা কোনো দিন দেখতে পাবেন না, দুপুরবেলাও দেখতে পাবেন না, একে একমাত্র মাঝরাতে আপনি দেখতে পাবেন। কারণ এ হচ্ছে খুব মানে কি বলবো, মানে ওখানকার নাকি বলে যে ও ইছামতি ক্রস করে, সুন্দরবন থেকে ইছামতি ক্রস করে আসে, এসে এরম করে হেঁটে বেড়ায়, এবং যাকে পায় ও তাকে ওর সঙ্গে করে নিয়ে চলে যায়। তার বডিটা নাকি পরে ইছামতিতে ভাসে, মানে পরে পাওয়া যায়। অনেকে নিখোঁজ হয়ে যায় না, সে নিখোঁজটা পরে পাওয়া যায়, মানে ওনাকে নাকি রাত্রিবেলায় তাকে নিয়ে ইছামতি পার করে সে সুন্দরবন চলে যায়, এবং সেখানে যা করার করে ওখানে খাওয়া দাওয়া করার বা যা করার পর তার বডিটাকে জলে ভাসতে দেখা যায়। এরম নাকি অনেকের সাথে এরম ঘটনা ঘটেছে। শুনে তো ও অবাক হয়ে যায়, বলে যে আপনি দাওয়াত মানে বাড়ির উঠোন থেকে যে নেমেছেন, ও আপনাকে কতটা টেনে নিয়ে গেছিল, আর একটু চেষ্টা করছিল আপনাকে নিয়ে যাওয়ার, আপনাকে গাছ অবধি নিয়ে গেছিল, আপনি গাছ অবধি চলে গেছেন, এবং সেটা মনে করলে ও আপনাকে ওখান থেকে নিয়ে চলে যেতে পারত। সুবর্ণর তো ভয়ে তো দূরের কথা, মানে আমরা যেটাকে মানে কলকাতার ছেলে, এইসব কথাবার্তাগুলো শোনার পর সুবর্ণ বুঝতেই পারে যে ও হয়তো মৃত্যু থেকে বেঁচে ফিরল, কারণ এরম অবস্থায় বেঁচে থাকার মতন মানে জায়গাতেও ছিল না।
তা নিখিলেশ ওকে খুব বকাবকি করলো যে তুই আমার মামার বাড়িতে এসছিস, আমি তোর যদি কিছু আজকে একটা হতো তাহলে আমার ঘাড়ে দোষ চলে আসতো, এটা বুঝতে পারিস না, কেন তুই বেরিয়েছিস আমাকে না বলে। ও তখন বলছে আমি তো তোকে ডেকেছিলাম, আমি তো তোকে অনেকবার ডাকলাম, তুই তো আমার কথাটা একবারের জন্য শুনলি না, এতবার করে তোকে ডাকার পর তুই কী করলি, লাস্ট পর্যন্ত না শুনে তুই ঘুমোচ্ছিস। তখন বললো যে রাত্রিবেলা ঘুমানোর সময় আমি কি না ঘুমিয়ে তোর মানে এখানে জেগে বসে থাকবো? তখন বললো যে না, জেগে হয়তো বসে থাকবি না, কিন্তু আমিও তো নতুন জায়গায় এসেছি, আমিও তো একটা নতুন জায়গায় এসেছি, সেই জায়গাতে আমি যখন তোকে ডাকছি তোর একবার তো অ্যাটলিস্ট মানে আমাকে মানে সাহায্য করাটা দরকার, কর্তব্য। আর কর্তব্য বলে কী হবে, প্রচণ্ড দুজনে ভয় পেয়ে যায়। রাত্রিবেলা তো কোনো রকমে তাদের ঘুম আসে। পরের দিন উঠে আবার ট্যুর, আবার সুন্দরবনে নিয়ে মাঝি ভাই ওদেরকে নিয়ে চারিদিকে ঘোরাফেরা করে। তা ওর সুবর্ণর মাথায় সেই সকাল থেকে রাত অবধি মানে যতক্ষণ মানে একা রয়েছে, মানে একা নিজের মানে কি বলবো, যতক্ষণ অবসেন্ট মাইন্ডে রয়েছেন ততক্ষণ ওর মাথার মধ্যে খালি ওই আগের দিনের এই ঘটনাটা মনে পড়ছে, আগের দিন ওই জিনিসটার কথা মনে পড়ছে। সে নাকি এখান থেকে পার হয়, এখান থেকে পার হয়ে তাকে নিয়ে আসে, এবং ওই যে লাল লাল দুটো চোখ যেটা দেখেছে সেই চোখটা স্পেশালি ওর মানে মনে পড়েছে। তা সুবর্ণ তো সেই রাত্রির বেলাও ওই বাড়িতে থাকতে হয়েছিল ওদেরকে, কারণ সেদিন ওর ট্যুর ছিল, পরের দিন ওদের চলে যাওয়ার ব্যাপার ছিল। ওখান থেকে ওর আবার মামার বাড়িতে আসতো গোসাবাতে, তারপর ওখান থেকে বেরিয়ে চলে যেত। তা সেই দিন রাত্রিবেলা নিখিলেশ বলল যে আজকে কিন্তু ব্লান্ডার করিস না, আজকে ঘুম থেকে উঠিস না, আর আজকে ঘুম থেকে উঠে কোনোভাবে কিন্তু আমাকে না ডেকে কোথাও বেরোস না, বা আমাদের ম্যানেজারকে না ডেকে কিন্তু কোথাও বেরোস না। ও বললো না না, পাগল নাকি, আজকে আর বেরোই নাকি, আমি তো এখন শোবার, এখন শুয়ে আমি ঘুমিয়ে পড়বো। ভালো, যেরম বলা সেরম কি কাজ হয়? নতুন জায়গা, পাখা নেই, মশার উপদ্রব, কানের কাছে ঝিঝি পোকার ডাক আর মশার গান, ঘুম কি সহজে আসে না। সবাই সবার মতন করে তো ওই যাদের অভ্যেস শুলাম, ঘুমিয়ে পড়লো তারা। সুবর্ণর আবারও সেই ঘুম আসে না, কিন্তু এবারে একটু যখন বুঝতে পারলো যে বাকি দুজন ঘুমিয়ে পড়েছে, এবার ওর যখন এই ব্যাপারটা হয়েছে তখন ওর মাথার মধ্যে একটা জিনিসই এসছে যে আমি মানে মাথার মধ্যে তখন ওর এ করছে যে এরকম, আমি তো এখন ঘুমোলাম না, এরা তো তখন ঘুমিয়ে পড়লো, এখন তাহলে আমি কি করব? এখন যদি আমি জেগে রইলাম, এখন আমি তাহলে কি করব? এখন যদি আবার কিছু হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এটা আমরা সবাই জানি। আর যার সঙ্গে হয়, ঠিকই বলেছেন, যার সঙ্গে একমাত্র সে বলছে, বাকি কেউ বুঝতে পারে না, বাকি আমরা সব কিছু বলবো। রাত্রিবেলা কেন ঘুমোয়নি, দুজনের মাঝখানে ঘুমোলে ভালো হতো, আগের দিন যখন ভয় পেয়েছে আগে তাড়াতাড়ি ঘুমোতে পারতো, ঠিক আছে, ঘুম আসছে না কেন? ওই রাত্রিবেলা ঘুম আসছে না, ঘুমটা আসতে চাইছে না একটাই কারণে, আজকে আবার কিছু হবে না তো, এই চিন্তা করে। তা যাই হোক, আজকে আবার কিছু হবে কি হবে না এটা চিন্তা করে যখন মাথার মধ্যে এসছে, আরও ঘুম আসছে না, চোখটা টেনে ধরছে কিন্তু ঘুম এসে পৌঁছচ্ছে না। কিছুক্ষণ পর একটু যখন রাত্রি হয়েছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, সুবর্ণকে কেউ যেন ডাকলো, সুবর্ণ দেখতে পেল না, কে যেন সুবর্ণকে ডাকলো। সুবর্ণ আবারও উঠে বসে দুবার নিখিলেশকে ধাক্কা মারলো। নিখিলেশ উঠবি, ওঠ, দেখ কে একটা, ঘুমিয়ে পড়, রাত্রিবেলা ঘুমিয়ে পড়, জাগিস না, ঘুমিয়ে পড়, ওই করে আবার ওপিট করে নিখিলেশ শুয়ে পড়ল। তা এটা হওয়ার পর ও তো যেন ওকে ডাকছে, পুল করছে ওকে যেন কেউ একটা ডেকে ওখানে নিয়ে চলে যাচ্ছে, এরম একটা ব্যাপার। যখন এরম একটা ব্যাপার, ঘরের দরজা খুলতে ইচ্ছে করছে না, কিন্তু না খুলেও পারছে না, মানে বুঝতে পেরেছেন, দুটা নয়, দরজা খুলতে ইচ্ছে করছে না, মানে ভেতরে একটা গার্ডস খুলবো না, আবার দরজা না খুলেও যেন পারছে না, কেউ উপারে দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। বাধ্য হলো দরজাটা খুলতে। যখন দরজাটা খুলতে বাধ্য হলো, যখন ওই বাইরে আগের দিনের মতন এসে বসলো, ওর তখন মনে হলো যে ওর শরীরের মধ্যে যেন কোনো বল নেই, বলগুলো যেন চলে গেছে, মানে সেই পাওয়ারটা যেন ওর মধ্যে নেই। ও যেন কারুর কি বলবো, মানে কারুর ইনস্ট্রাকশানে চলছে, কেউ একটা ওকে যেন ডাকছে,
কেউ একটা ওকে টেনে নিয়ে যাওয়ার ব্যাপার চলছে, এরম একটা ব্যাপার। ও এসে বসে রইল, বসে এরম তাকিয়ে রয়েছে, ওই আগের দিনের গাছটার দিকে তাকিয়ে আছে। আজ ও সচক্ষে দেখতে পেল মানে কিছুক্ষণের মধ্যে যে গাছটা কোনোভাবে যেন নুয়ে পড়ে ওকে ডাকছে, এরম করে ডাকছে। ও শরীরের মধ্যে নিজস্ব কোনো পাওয়ার নেই, সত্যি ও নিজস্ব কোনো পাওয়ার নেই। যখন এই ব্যাপারগুলো পুল ব্যাপারটা হয় না, কেউ কাউকে ডাকে, কোনো পাওয়ার যখন ডাকে, তখন নিজের ক্ষমতা আপনার কাজ করবে না। এক্স্যাক্টলি অদৃশ্য হচ্ছে না, অবভিয়াসলি যেন ডাকছে ওকে। ও আস্তে আস্তে এগিয়ে চলেছে গাছটার দিকে। সেই গাছটার দিকে যখন ও এগোচ্ছে, তখন হঠাৎ ও লক্ষ্য করে যে সেই আবার দাঁড়িয়ে আছে, সেই গাছটার ধরে, মানে গাছটাকে যেন নিয়ে, মানে ওকেই যেন ঘিরে রয়েছে গাছটা, এরকম একটা ব্যাপার। ও যেন নিজে দাঁড়িয়ে আছে, গাছটা মানে ও দাঁড়িয়ে আছে যেন ওর থেকেই যেন শাখা প্রশাখা গাছের বেরিয়েছে, ডালপালা বেরিয়েছে, ওর জীবন দিয়ে যেন পাতা বেরিয়েছে। সে ওকে মাথা নিচু করে ওকে যেন ডাকছে, সেই লাল দুটো টকটকে চোখ, সেই যেন ওকে ডাকছে। যখন এই ডাকছে ওকে, ও তখন মানে চেষ্টা করছে আটকানোর, সেই জোর নেই, তার থেকে বেশি জোর ওই ডাকের জোরটা অনেক বেশি। যখন এই ডাকের একটু ব্যাপারটাকে ফিল করুন, ডাকের এক্স্যাক্টলি নিজের কন্ট্রোল নেই, ডাকছে যে মানে ও আমাকে চল, মানে যেন হাত ধরে টেনে নিয়ে যাওয়ার মতন ব্যাপার, আমি প্রতিরোধ করতে পারছি না, এরকম একটা ব্যাপার। যখন এই ব্যাপারটা যখন ঘটলো, তখন এগিয়ে চলেছে, মাথার মধ্যে কাজ করছে ভেতরে যে আমার যাওয়াটা ঠিক হচ্ছে না, আমি যেখানে যাচ্ছি সেটা ঠিক নয়, তার সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। এগোতে যখন অনেকটা চলে গেছে, ঠিক সেই মুহূর্তে একটা মাঝখানের চিৎকার, মানে ও তখন আর কোনো সম্বিত নেই, কিচ্ছু নেই, খালি একটা মাঝখান থেকে চিৎকার, দাদা দাদা করে কেউ একটা পেছন থেকে ডাকছে, যাবেন না দাদা, যাবেন না, এটা চিৎকার। চেষ্টা করছে তবু মানে মানে টেনেই যেন নিয়ে যাচ্ছে। হিট অফ দ্য মোমেন্ট, এটা পিছনে এসে পাথর লাগলো পিঠে, পড়ে গেল সুবর্ণ মাটিতে পড়ে গেল। আমাকে বলল যে আপনি কল্পনা করতে পারবেন না সেই মুহূর্তে আমার কি কন্ডিশন, আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোনোভাবে, আমার সেই ওই মানে টানটা যেন কেউ কেটে দিল। দাদা দাদা, যাবেন না করে চিৎকার। প্রথম ডাকটায় আমি একটু সম্বিত একটু এলো, সেকেন্ড ডাকটায় যখন আমার পিঠে কিছু একটা এসে পড়লো, আমি তখন এগোতে পারলাম না, পড়ে গেলাম মাটিতে। ও মাটিতে পড়ে গেল সুবর্ণ, আর মাটিতে পড়ে গেল বলে ও আর ওঠেনি, মাটিতে পড়ে গেছে অজ্ঞানে। তারপরও কিছু জানে না, জানে সকালবেলা যখন ওঠে তখন দেখছে চারিদিকে সব ঘিরে আছে, একজন ডাক্তারকেও ডাকা, মানে ওখানকার একজন ডাক্তার এসছেন, তিনি ওকে দিচ্ছেন, আর ওর প্রচণ্ড ধুমজ্বর, রাত্রির থেকে ধুমজ্বর, এবং ওর পিঠে মানে ঘুরতে পারছে না, এত ব্যথা। তার কারণ ম্যানেজার হঠাৎ ওর ঘুম ভাঙে, যে কোনো কারণে ঘুম ভেঙে দেখে দরজাটা খোলা, পাশে দেখে সুবর্ণ নেই। ও তখন বুঝতে পারে যে আবারও সুবর্ণ বাইরে বেরিয়ে গেছে, এবং ওই বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি যখন বেরিয়ে উঠোনে যায়, দেখতে পায় সুবর্ণ ওই গাছের দিকে এগোচ্ছে, এবং ও তাকে দেখতে পায়। সুবর্ণ খালি দেখতে পায় না, ওই ম্যানেজারও কিন্তু দেখতে পায় ওই গাছটাতে সে দাঁড়িয়ে আছে। তখন ও দাদা দাদা, যাবেন না বলে চিৎকার করে। তখন সুবর্ণ কোনো রকমে আটকায়, কিন্তু দেখছে সুবর্ণ আটকানো, নিজেকে আটকাতে পারছে না, সেটা বুঝতে পারছে, যেটা পুলিং ফ্যাক্টর সুবর্ণের মধ্যে কাজ করছে। যখন পুলিং ফ্যাক্টর সুবর্ণের মধ্যে কাজ করছে, ওর নাড়িটাকে ছিঁড়ে দেবার জন্য ও একটা পাথর তুলে পিঠের মধ্যে ছুঁড়ে মারে, এবং ছুঁড়ে মারার পর সুবর্ণর পিঠে পাথরটা লাগার পর সুবর্ণর কাছ থেকে ওর যে পুলিং ফ্যাক্টরটা কেটে যায়, এবং সুবর্ণ তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং ও তারপর চিৎকার করে সবাইকে ডেকে সবাই মিলে গিয়ে পৌঁছে তাকে সুবর্ণকে তুলে নিয়ে এসে ঘরে তোলে। বেঁচে গেল ওই রাতে বেঁচে গেছিল ওই ম্যানেজারের একটা ছোট্ট বুদ্ধির জন্য। বেঁচে আছেন বলে উনি আমায় গল্পটা বলতে পেরেছেন,
নইলে না বেঁচে না থাকলে গল্পটা হয়তো আমি নিখিলেশ বাবুর কাছ থেকে শুনতাম। তা যাই হোক, তারপর মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিখিলেশের মামার বাড়িতে। সেখানে ওরা ছুটিটা কাটায়, গ্রামের জায়গায় ছুটিটা কাটায়, এবং ওখান থেকে তারপর কলকাতায় ফেরত আসে। ওরা শরীর সুস্থ করে কলকাতায় ফেরত আসে। ওরা তারপর নমস্কার দিয়েছে। আর যেখানেই যাই, মানে এরকম জায়গায় গেলে রাত্রির অন্ধকারে কোনোদিন ঘরের দরজা খুলে বাইরে বেরোবো না, যেখানেই থাকি ঘরের দরজা খুলে। অনেক ঘটনা অনেক সময় মানুষের জীবনে ঘটে, আমরা ভুল করে ফেলি, কিন্তু আমরা জানি না সেটা আমাদের জীবনে কত বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আজকের ঘটনাটা সেটারই প্রমাণ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন সুবর্ণবাবুর এই ঘটনাটা। কারণ অনেকেই এই জায়গা থেকে বেঁচে ফেরে না, বিশেষ করে ওদের মত অনুযায়ী যারা ও একবার দেখা পায় তারা কখনো আর ফেরত আসতে পারে না। ভালো লাগলো আপনাদের সাথে, 1 ঘন্টা ছট করে কেটে গেল। ঠিক আছে, যারা যারা দেখতে পেলেন না তারা অবশ্যই রেকর্ডিং শুনে নেবেন। ভালো লাগলো আপনাদের সাথে থেকে। নমস্কার, শুভরাত্রি। পরের শনিবার আমি যদি থাকি অবশ্যই আসছি লাইভে। ঠিক আছে, আবার দেখা হবে। গুড নাইট। এরপর আমি যাবো এখন ইউটিউবে, আমার ইউটিউবে। ওখানে গিয়ে আবার আমার ঘটনা, আরও ঘটনা আছে সেটা বলবো, এপিসোড আছে বলবো। তাহলে আজকে আসি, ভালো থাকবেন কিন্তু।